ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনতে চলেছ একটি মারাত্মক ঘটনা গল্পওয়ালার ৭২ নম্বর এপিসোডে। আর আজকের এপিসোডের ঘোষলি কল রেকর্ডিংয়ে আমার সাথে থাকছে খড়গপুর থেকে অনিন্দিতা মণ্ডল। অনিন্দিতা আজকে যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে, সেই ঘটনাটা শুনতে শুনতে আমাদেরকে ফিরে যেতে হবে ১৫০ বছর পেছনে। কারণ এই ঘটনাটা শুরু হয়েছে আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। একটা ১০ থেকে ১২ বছরের বাচ্চাকে খুন করে তার পাঁজরের হাড় বের করে তার আত্মাকে বেঁধে রাখা হয় শুধুমাত্র গুপ্তধন পাহারা দেওয়ার জন্য। এই ঘটনাটা অনিন্দিতার নিজের পরিবারের ঘটনা। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এপিসোড। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আজকের এপিসোডটা লাইভ দেখছো। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত ১০টা আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক ভয়ের একটা ঘোষলি কল রেকর্ডিং নিয়ে। স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। হ্যালো অনিন্দিতা। হ্যালো, কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজকে আমরা গল্পওয়ালার ৭২ নম্বর এপিসোডের ঘোষলি কল রেকর্ডিং করতে বসেছি। এখন অলমোস্ট সকাল 6:30 7টা বাজে। তো বেশ কয়েক মাস আগে তুমি আমার সাথে যোগাযোগ করেছিলে তোমার পরিবারের সাথে একটা ঘটনা। যে ঘটনাটা ঘটে চলেছে আজ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ বছর আগে থেকে। যেই ঘটনাটা ঘটেছে এবং তার আফটার এফেক্টস এখনো চলছে বা এখনো রয়ে গেছে তোমার পরিবারের ওপর। আর ইনফ্যাক্ট সব থেকে বেশি ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে এই ঘটনাটা একটা পার্টিকুলার স্পেসিফিক এন্টিটিকে কেন্দ্র করে। যে এন্টিটির ব্যাপারে বহু মানুষ জানে, বহু মানুষ জানেও না। এই কারণে আমার কাছে আজকের এপিসোডটা ভীষণ ইন্টারেস্টিং। তার কারণ খুব ইন্টারেস্টিং একজন এন্টিটিকে নিয়ে তুমি আজকে ঘটনাটা বলতে চলেছো। আমি এত কিছু বলছি কারণ তুমি আগে থেকে আমার কাছে ব্যাপারটা শেয়ার করেছো যে কোন এন্টিটিকে নিয়ে আজকের ঘটনাটা সামনের দিকে এগোবে। তো আমি ভীষণ এক্সাইটেড। একদম শুরু থেকে বলো যে ঘটনাটা কিভাবে, কোথা থেকে শুরু হয়েছিল, আর তার আফটার এফেক্ট বা এখনো অবধি তোমরা কি কি ফেস করেছো। তো সর্বপ্রথম হচ্ছে যে এই ঘটনাটা টোটালটাই মানে আমার গ্রামের বাড়ি বা দেশের বাড়িকে কেন্দ্র করে, মানে ওখানেই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা আমি শুনি আমার ঠাম্মার থেকে। উনি যখন বেঁচে ছিলেন, উনি 7-8 বছর হলো উনি মারা গেছেন। তো উনি এই ঘটনাটা, মানে আমি আউট অফ মাই কিউরিওসিটি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, নানা ঘটনাই ওনাকে জিজ্ঞাসা করতাম মাঝে মাঝে, উনি নানা গল্প বলতেন। তো উনি আমাকে সত্যি ঘটনাটা একবার জানিয়েছিলেন। তো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল আমার কাছে, মানে মানে বেশ রোমহর্ষক টাইপের ছিল। তো আমি তখন জানতে চাই যে এই ব্যাপারটা কি করে কি ঘটলো, সমস্ত কিছুই আমি ওনার কাছে জানতে চাই। তো উনি তখন আমাকে ঘটনাটা জানান। তো আমাদের যে পঞ্চম পুরুষ, মানে প্রত্যেকটা পরিবারের তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে পুরুষ হয়, যে পঞ্চম যে পুরুষ, ওনার থেকেই ঘটনাটা সূত্রপাত ঘটে। তো আমাদের যে গ্রামে আমাদের এখনো দেশের বাড়ি আছে আর কি, ওই গ্রাম এবং আরো 5-6টা গ্রাম মিলে একটা মানে একটা ছোট মানে কেন্দ্র বলতে পারো, সেই তখন একটা ছোট কেন্দ্র। তার একজন রাজা ছিল। তো ওই রাজা সভাসদ ছিলেন আমার ওই পরিবারের পঞ্চম পুরুষ। উনি রাজসভাতে ছিলেন, মানে ইনক্লুডেড ছিলেন। তো উনি খুবই বিশ্বস্ত ছিলেন রাজার, এবং রাজার কাছ থেকে উনি নানা ধরনের ল্যান্ড, পুকুর, সরোবর, এসব অনেক কিছুই অ্যাজ এ গিফট, টোকেন অফ গিফট এসব পেয়েছিলেন তখন। তো ঠিক আছে, উনি মানে সেগুলো সবই আমাদের ছিল একসময়, কিন্তু এখন আর কোনোটাই নেই। কালের নিয়মে সবই বেঁচে টেচে দেওয়া হয়েছে। তো অনেক কিছুই ছিল আর কি। তো মেন ব্যাপার হচ্ছে যে
উনি একবার বিদেশিদের হাত থেকে আমার যে মানে রাজা, গ্রামের যে মানে সরি কেন্দ্রের যে রাজা, তাকে রক্ষা করেন। তো সেটাতে রাজা ভীষণ খুশি হন এবং খুশি হয়ে ওই আমাদের যে পঞ্চম পুরুষ যিনি সভাসদ ছিলেন ওই রাজ্যের, তো তাকে অ্যাজ আ টোকেন অফ লাভ একটি খুব মূল্যবান বক্স গিফট করেন। তো সেই বক্সটা যদি এখন আনুমানিক মূল্য তোমাকে আমি দিই, তো ধরে রাখো অ্যাপ্রক্সিমেট 70 লাখের ওপর, মানে তার থেকে বেশি হবে, কম নয় মোটামুটি। তো তখনকার দিনের দিয়েছিলেন ওটা, মানে এখনকার দিনের রেট হিসেবে আমি বললাম আর কি, যে 70 লাখের ওপরে মোটামুটি তার রেট হবে যদি ক্যালকুলেট করি শুধুমাত্র এই বক্সটি। তো ভীষণ মানে মূল্যবান নানা ধরনের জিনিস খচিত ছিল তার মধ্যে। তো খুব খুশি হন উনি ওই জিনিসটি পাওয়ার পরে, এবং রাজাকে অনেক ধন্যবাদও দেন যে উনি এত মূল্যবান একটা জিনিস ওনাকে গিফট করেছেন। তো রাজা খুব খুশিও হন। তো তারপর উনি ওটা নিয়ে বাড়ি আসেন এবং খুব টেনসড হয়ে পড়েন যে এত মূল্যবান জিনিস উনি এবারে রাখবেন কি করে। এবার আমাদের যে পুরনো বাড়ি, এখন তো সে বাড়ির আর কিছুই নেই, কিন্তু পুরনো একটা বাড়ি ছিল, যে বাড়িটা মানে ঠিক রাজপ্রাসাদ কিনা আমি বলবো না, কিন্তু মোটামুটি বেশ বড়ই, ভালোই বড়, কারণ জয়েন্ট ফ্যামিলিতে থাকতো সবাই। তো ওই জিনিসটাকে রক্ষা করার জন্য উনি ভীষণ টেনসড হয়ে পড়লেন, আর প্রচন্ড লোভ বাড়ে ওনার মনে যে জিনিসটা মানে এত মূল্যবান, একে আমাকে যে করে হোক রক্ষা করতে হবে, এটা উল্টো পাল্টা কারো হাতে দিলে চলবে না, বা এটাকে সময় সুযোগ বুঝে আমি সৎ ব্যবহার করবো, কি করে কি করব। তো এই ভেবে উনি প্রচন্ড টেনসড হয়ে পড়েন এবং ওনার যে পরিচিত 2-4 জন ছিল তার সাথে নানা ধরনের কনসাল্ট করেন, নানা ধরনের যোগাযোগ করেন। তো তার মধ্যে ওনার একজন খুব মানে পছন্দের একজন মানে বন্ধু ছিলেন, খুব সহৃদয় একজন বন্ধু ছিলেন, সহৃদয় বলবো না কি জানি না, ওনার খুব কাছের একজন বন্ধু ছিলেন। উনি অকাল স্পেশালিস্ট বা গুণিন যাকে আমরা বলি, গুণিন বা ওঝা এরকম টাইপের। তো সেই বন্ধু ওনাকে একটা মানে একটা বুদ্ধি দেন যে তুমি কি এটাকে যে কোনো প্রকারে তুমি রক্ষা করতে চাও, এটা কি তোমার কাছে খুবই প্রেশিয়াস? তখন উনি বললেন হ্যাঁ, কারণ এটা আমাকে রাজা দিয়েছেন এবং এটা ভ্যালু যত মানে বাড়বে তত আরো মানে এর মূল্যটা তত পরিমাণে এর ইনক্রিজ হবে, তো আমাকে যে কোনো ভাবে হোক এটাকে রক্ষা করতেই হবে। তো ঠিক আছে, উনি তখন বলেন যে এর কিছু উপায় আছে বা কিছু বিধি আছে, তুমি কি সেগুলো মানতে পারবে? তাহলে হয়তো তোমার এটা লাইফ টাইম সিকিউর থাকবে, উল্টো পাল্টা কারো হাতে পড়বে না। তখন আমার যে পঞ্চম পুরুষ যিনি ছিলেন প্রপিতামহ, উনি বলেন যে হ্যাঁ আমি মানতে রাজি। তো তখন একটাই মানে ভাবেন যে একটাই কাজ করা যেতে পারে। উনি এক তান্ত্রিক, ওনার চেনা পরিচিত একজন তান্ত্রিক ছিলেন, ওনার কাছে উনি মানে সাহায্য চান যে আমার এরকম একজন আপনার মানে ক্রিয়া সম্পর্কে উনি জানতে চাইছেন, তো আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন? তো তখন সেই তান্ত্রিক যখন খোঁজটা পায় তখন সে বলে যে ঠিক আছে আমি দেখছি কিছু করা যায় কিনা। তো সেই তান্ত্রিক আসে এবং তান্ত্রিক বলে এর একটা বিধি আছে যেটার নাম হচ্ছে যক্ষ বিদ্যা, অ্যাপ্লাই করতে হবে। তো সেটার জন্য কিন্তু মানে খুব ব্রুটাল কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, তার জন্য আপনার মানে সহমত দরকার এবং আপনার যোগদানও দরকার। আপনি কি দিতে পারবেন? মানে আমাদের যে প্রপিতামহ তাকে মানে বলেন আর কি। তখন উনি বলেন যে হ্যাঁ আমি রাজি, কারণ এটা আমার কাছে খুব মূল্যবান, আর এটা আমি আমার বংশ পরম্পরা অনুযায়ী চালাতে চাই, এটাকে আমি উল্টো পাল্টা কারো হাতে পড়তে দিতে পারবো না। তো তখন বলেন যে ঠিক আছে, কিন্তু এই যক্ষ বিদ্যাটা আপনাকে অ্যাপ্লাই করতে গেলে একটি 10 থেকে 12 বছর বয়সী একটি মানে পিওর বাচ্চা, মানে অবভিয়াসলি বাচ্চা মানেই সে পিওর, তো এই কারণে আমি প্রথমেই স্টার্টিং এ বলেছিলাম যে একটা পিওরেস্ট সোল। এখানে যক্ষ বলতে কোনো ধনরত্ন পাহারা দেওয়া কোনো কুবেরের কোনো যক্ষের কথা বলছি না, আমি এখানে একটা পিওরেস্ট সোলের বলি দেওয়ার কথা বলছি। তো সেই বাচ্চার বলি দিতে হবে এবং সেই বাচ্চার সোলটাকে অ্যাজ আ গার্ডিয়ান অফ ওয়েলথ, মানে ওই ওয়েলথের গার্ডিয়ান হিসেবে তাকে রেখে দেওয়া হবে ওইখানে ক্যাপচার করে লাইফ টাইম, যাতে ওই যে মানে যে মানে ওয়েলথটা আছে সেটা অন্য কারো কাছে না চলে যায় এবং সেটা একটা প্রপার মানে একটা মানে সিকিউরিটি থাকে, এরকম ব্যাপার। তো তখন দাদু মানে যে প্রপিতামহ ছিলেন উনি তখন বলেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখুন কি করা যায়। তো যথারীতি সেই ব্যবস্থা করা হয় এবং
মানে আশপাশের গ্রাম খুঁজে একটি মানে খুবই মানে ছোট একটি বাচ্চা, 10 থেকে 12 বছর তার বয়স, তাকে আনা হয় এবং খুবই ব্রুটালি তাকে হত্যা করা। এবং হত্যা করে তার যে মানে দেহের হাড় সেগুলোকে শরীর থেকে বের করা হয় খুবই ব্রুটাল ভাবে, এবং তার ব্লাড এবং ওই হাড় দিয়ে একটা বলয় তৈরি করা হয়, বলয় ইন দ্য সেন্স রিং তৈরি করা হয়, এবং একটা ছোট রুম নির্মাণ করা হয়, মাটি আরো চালা টাইপের ছোট, তো সেরকম ভাবে নির্মাণ করা হয়। এবং নির্মাণ করে সেই ঘরটির মধ্যে একটি বলয় তৈরি করা হয় হাড় দিয়ে, এবং তার ভেতরে একটি মানে ইয়ে রাখা হয়, ওই বক্সটিকে রাখা হয়, এবং ওটাকে সিকিউরড একটা ইয়ে করে ও সোলটাকে ওখানে ক্যাপচার করে রেখে দেওয়া হয়। তো ছোট বাচ্চাটির যে সোল, সে ওখানে ওই মানে পাহারাদার, বলতে গেলে ধন সম্পত্তির পাহারাদার হিসেবে তাকে মানে তাকে একটা এম দিয়ে দেওয়া হয় যে তোমাকে এইটাই করতে হবে, এবং তার আস্থাটা ওইভাবেই কাজ করে। এবং এই রুমটাকে বলা হয় যে এটা কেউ কোনোদিন খুলবে না, এটা সেই পাবে যাকে ওই মানে ওই বাচ্চাটি মানে যে যক্ষরূপে ওখানে অবস্থিত আছে সে যতক্ষণ না চাচ্ছে ততক্ষণ অব্দি ধন সম্পত্তি কেউ কখনো নিতে পারবে না, গ্র্যাব করতে পারবে না, বা কেউ চুরিও করতে পারবে না, কারণ তার মর্জি মতো সে যাকে চাইবে ধন সম্পত্তি সে তাকেই দেবে। এছাড়া কেউ কখনোই ওই রুম খুলবেও না, আর কেউ কখনো ওই মানে রুমের মধ্যে কেউ কখনো ঢোকার চেষ্টাও করবে না যতক্ষণ না ওই বাচ্চাটি মনে করছে ততক্ষণ অব্দি সে ধন সম্পত্তি বেহাত হতে দেবে না। তো ওই রুম তৈরি করা হয় এবং বলয়ের মধ্যে সবই করে সমস্ত ক্রিয়া যা যা ছিল সমস্ত কিছু সম্পন্ন করা হয়, এবং ওই রুমটিতে একটি বড় তালা, মন্ত্রপ্রুত একটি তালা এবং চাবিটিও চাবির গোছার মধ্যেই রেখে দেওয়া হয়, এবং ওই তালাটি মন্ত্রপ্রুত করে যে যার মতন চলে যায়। এবার ওই 150 বছর আগেকার ঘটনা, এবার সেই 150 বছর থেকে ধীরে ধীরে জেনারেশন বাড়ে, ধীরে 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 জেনারেশন পর জেনারেশন হতে থাকে, এবং শেষকালে আমার ঠাম্মা বাড়িতে বিয়ে করে আসে। আমার ঠাম্মা হচ্ছে বাড়ির বড় বউ ছিল, তো ওনার উপর অনেক রেসপন্সিবিলিটি, উনি খুব ভালো, ভীষণ ভালো, খুব মিশুকে সবার সাথে খুব ভালোভাবে মিশতেন, উনি সংসারটা খুব সামলেওছেন তখনকার দিনে। তো উনি একদম অল্প বয়সী, মানে ওনার প্রায় 10 বছর মানে 10 বছরের আগেই বিয়ে হয়ে যায়, মানে বছর 10 পেরোনোর আগেই ওনার বিয়ে হয়ে যায়। তো ভালো কথা, বিয়ে ঠিয়ে করে আসেন, এবং তখন উনি ওইসব রুমের ব্যাপারে ওনাকে কেউ কিচ্ছু বলেনি, মানে উনি জানতেনই না ওখানে কি আছে, ওই রুমে কি হয় না হয়, উনি মানে উনি কৌতূহল বশত কোনোদিন হয়তো সেরকম ভাবে দেখছিলেন, কিন্তু একদিন হঠাৎ উনি যাচ্ছিলেন, মানে তখন মানে পুকুর বা এইসবেই বাসন কোসন ম্যাক্সিমামটা ধোয়া হতো, কারণ আমাদের এখনকার মতন তো কল বা টিউবওয়েল বা পাইপ লাইনের ব্যবস্থা তো অত বছর আগে ছিল না। তো সম্ভবত ওই মানে বাসন কোসন ধোয়ার জন্য উনি যাচ্ছিলেন। তো যেতে যেতে ওনার ফার্স্ট নজর পড়ে ওই রুমটার প্রতি। তো ওই রুমটা উনি প্রথমে দেখেন, তো দেখে উনি এবারে ভাবেন যে এটা কি। তো ওই রুমটা সামনে যাওয়ার পরে ওনার একটা খুব ক্রিপি ফিলিং হয়, বা খুব একটা ডিসগাস্টেড ফিলিং হয়, মানে ওই সামনে দাঁড়িয়ে উনি মানে ওনার মনে হয় যে মানে একটা ভীষণ মানে একটা ইয়ে হচ্ছে, মানে অস্বস্তি লাগছে, খুব একটা অস্বস্তিমূলক ফিলিং হচ্ছে। তো উনি ওখানে যাওয়ার পর ওনার মনে হয় যে এটা কিরকম একটা ফিলিং লাগছে, এই রুমের মধ্যে আছে এটা, ওনার ভীষণ কিউরিওসিটি ছিল, মানে উনি জানতে চাইছিলেন যে এই রুমের ভেতরে কি এমন আছে, বা কেউ মানে এটা কি কোনোদিনও খোলেও না, পরিষ্কারও করে না, বা এরকম নোংরা জমি আছে, তালাটাতে পুরো মুছতে ধরে গেছে, কেউ কোনো রকম ভাবে মানে কোনো যত্নও নেয় না, চারিদিকে মাকড়সার জাল, আবার রুমের মধ্যে কোনো জানলাও নেই, এটা কি কেউ কোনোদিন থাকতো না, এর মধ্যে কোনো জিনিসপত্র আছে, জিনিসপত্রগুলো আদতেও ঠিক আছে না খারাপ হয়ে গেছে, দেখাটা তো দরকার। তো উনি এবারে বাড়ি যান, মানে ভেতরে যান, অন্দরমহলে যান, এবং গিয়ে সেখানে সবাইকে জানান যে এরকম একখানে রুম আছে, কি তোমরা কি কোনোদিন এই রুম টুমগুলো পরিষ্কার করো না? তখন সবাই বলে যে না না, আমরা ওই রুমটাতে কোনোদিন যাই না, এই রুমে যাওয়া এমনিতেই মানা আছে। তো তখন সবাই মানে ওনাকেও মানা করে যে তুমি কেন গেছো ওই রুমে, তোমার কি দরকার, কিউরিওসিটি। তখন উনি বলেন যে না না, আমি যাই, কিন্তু আমার মনে হচ্ছে যে মানে ওই মানে রুমটা পরিষ্কার করাটা দরকার আছে, সাপ খোপের ব্যাপার, যদি কোনো সময় বেরোয় বাচ্চা কাচ্চা এদিক ওদিক ঘোরাঘুরি করে, পুকুরের পাড়েও অনেকেই তো যায়,
তো যদি মানে কিছু হয়ে টয়ে যায়, কারো কোনো বিপদ আপদ, অন্ধকারের সময় বলা তো যায় না, তো উনি যথারীতি মানে চেষ্টা করেন যে মানে ওটা কিছু বিহিত করার চেষ্টা করেন, মাথার মধ্যে উনি ছিলেন। তো তারপর রাত্রেবেলা উনি যখন ঘুমিয়ে যান, ওই দিনই রাত্রে, যেদিন ওই ঘটনাটা ঘটে ওই দিন রাত্রেবেলা উনি যখন ঘুমিয়ে যান, তো ওনার মানে নানা ধরনের ইলিউশন, কোনো ছোট বাচ্চার ইলিউশন বা নানা ধরনের ইলিউশন ওনার মাথার মধ্যে আসতে থাকে। এবং আসার পর ওনার মনে হয় যে এগুলো কি দেখছি আমি ঘুমের মধ্যে, কোনো ছোট বাচ্চার ইলিউশন দেখছেন, কোনো সময় মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কিছু ওনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা মনে হয়। তো উনি ডিসাইড করেন যে কিছু তো একটা আছে, এবং ওই ঘরটাকে উনি বারবার স্বপ্নের মধ্যে দেখতে পান। তো ওনার মনে হয় যে এই যে মানে রুমটা, এটা খোলাটা দরকার আছে। তো উনি পরের দিন একটা চাকরকে নিয়ে ওখানে যান এবং মনে করেন যে ওটা পরিষ্কার করবেন। তো ঝাঁটা আরো যা যা দরকার হয় সেগুলো নিয়ে উনি রুমটার বাইরে গিয়ে দাঁড়ান, এবং ওনার কাছে একটা চাবির গোছা ছিল, তো যেটা উনি বংশ পরম্পরা পেয়েছিলেন। কারণ তখনকার দিনে একটা রীতি ছিল যে মানে বউ তার শাশুড়ি, তার শাশুড়ি, তার শাশুড়ি, এরকম ভাবে চাবির গোছা একে অপরে হ্যান্ড ওভার করা হতো। তো ওনার কাছে শেষকালে চাবির গোছাটা ছিল। তো উনি ভাবলেন যে এরই মধ্যে কি কোনো চাবি হবে না, এর আবার কোনো আলাদা চাবি আছে। তো উনি অনেক চেষ্টা করেন, চাবির গোছাগুলো নিয়ে ঘোরানোর চেষ্টা করেন, ঘোরেও অনেকবার। তো মানে চেষ্টা করেন, কিন্তু মানে কামিয়াব হন না মোটামুটি। তারপরে লাস্ট একটা চাবি ছিল, সেটা দিয়ে চেষ্টা করেন, খুলছে, কিন্তু এতই মরতে ধরে গেছে, জং ধরে গেছে, সেই তাকে জোর করে খোলা যাচ্ছে না। যে চাকর ছিল তাকে বললো তুই ওটাতে ধাক্কা মার। তো সেই চাকর এবার ভয় পেয়েছিল যে না গিন্নিমা আমি কিছুতেই ধাক্কা মারবো না, যদি কিছু হয় তখন বলছি তোকে যেটা বলছি তুই সেটা কর, তুই ওটাতে ধাক্কা মার, কিছু হবে না, আমি তো আছি। সে কিছুতেই রাজি হচ্ছে না। তো বললো আমি কাউকে কিছুই বলবো না, তুই ধাক্কা মার। তো যেই একটু জোরে ধাক্কা মারে, সজোরে দরজাটা খুলে দেয় হাত করে, এবং মানে ওদেরকে প্রেশার দিতে হয় না, মানে ওরা সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা হট করে নিজের থেকে খুলে গেল, দুমুখ হয়ে, এপাশে একটা ওপাশে। আর ঠাকুমা অবাক যে এতক্ষণ ধরে টানাটানি করছি শুনতে পারছিলাম না, কি করে খুলে গেল হঠাৎ করে। তো উনি মানে ঢোকেন আস্তে আস্তে, মানে পা টিপে টিপে উনি ওই রুমের ভেতরে ঢোকেন। রুমের ভেতরে ঢোকার পরে যেই মানে জাস্ট দুটো স্টেপ দিয়েছেন, তারপর রুমের দরজাটা হট করে বন্ধ হয়েছে। ঠিক আছে, রুমের দরজা হট করে বন্ধ হয়ে যাওয়ার ফলে উনি মানে টোটালি একদম মানে ব্ল্যাক আউট হয়ে যান, যে কি হলো উনি বুঝতে পারলেন। আর বাইরে যে চাকরটা দাঁড়িয়েছিল সে সমানে দরজা পিটেই যাচ্ছে, যে গিন্নিমা আপনি ভেতরে কি করে হয়ে গেলেন, এবং টানাটানি করছে, দরজা খুলতে পারছে না কোনো মতে। তো ভীষণ চেষ্টা করে, ভীষণ টানাটানি করছে, কিছুভাবেই কোনোভাবে দরজা খুলতে পারছে না। আর আমার যে ঠাম্মা ছিলেন উনি মানে ভেতরে ঢোকেন, এবং ভেতরে ঢুকে উনি বুঝতে পারেন যে পুরো ঘরটা মিশকালো অন্ধকার, এবং মুখে বারবার ঝুল আর স্পাইডার ওয়েব এগুলো লাগছে। তো খুব অস্বস্তিমূলক লাগে ওনার, যে মানে একদম টোটালটাই মানে মনে হচ্ছে যেন কিরকম একটা মানে অস্বস্তিকর পরিবেশে উনি ঢুকে পড়েছেন। শুনে মনে হচ্ছে যে কোথায় এসে পড়লাম। আর ভীষণ গুমোট, অবভিয়াসলি রুমটাতে কোনো জানলা দরজা কিছুই খোলা হয় না, একটা গুমোট পরিবেশ তো থাকবেই। একটা মিশ কালো অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে উনি বুঝতে পারছেন যে একটা ছোট ছায়ার মতো এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, মানে ছোট্ট মানে 4 হাত ঘর, তারই মধ্যে একটা ছায়া এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, এরকম ঘুরছে বারবার। তো ওটা দেখে উনি ভীষণ ভয় পেয়ে যান, যে রুমের মধ্যে তো উনি ছাড়া কেউই নেই, তাহলে এই জিনিসটা কি, এটা কি জিনিসটা কি ঘুরছে ভেতর। সেটা মানে ভীষণই মানে অবাক করা লাগে ওনার কাছে। এবং ওইটা দেখে যখন উনি পেছনে ঘুরতে যান, ওনার মনে হয় যে কেউ ওনার মুখটা খুব সজোরে চেপে ধরে, মানে খুবই জোরে একদম মুখটা চেপে ধরে, এবং চেপে ধরার ফলে উনি অজ্ঞান হয়ে যান। এবং অজ্ঞান হয়ে যেই উনি পড়ে যান, তখনই হাত করে দরজাটা আবার খুলে দেয়। এবং দরজাটা খুলে যাওয়ার ফলে বাইরে যে চাকর ছিল সে ভেতরে ঢুকে দেখে যে আমার ঠাম্মা অচেতন অবস্থায় পড়ে আছেন, এবং সে তখন বাড়ির লোককে জড়োঠড়ো করে এবং তাকে তোলাতুলি করে ভেতরে নিয়ে যাওয়া হয়। তো সব যারা ব্যাপারটা জানতো, তো তারা তো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় যে এটা কি হলো। আচ্ছা, মানে তোমার পরিবারের মধ্যে তখনও কেউ কেউ এরকম ছিল যারা এই ব্যাপারটা জানতো, তাই তো?
হ্যাঁ মানে যারা আমার ঠাম্মার শাশুড়ি হন যারা সম্পর্কে, তারা কিন্তু ব্যাপারটা জানবেন, কিন্তু ওনাকে কিছুই জানাননি। আচ্ছা, মানে তারা অ্যালার্ট করেনি আগে থেকে? না না না, এবারে ওরা আসলে না সবার ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যে কেউ ওই দিকটাতে যাবে না, কারো কিউরিয়াসিটির দরকার নেই, কারো ওই কাছে যাওয়ার দরকার নেই। আর আমার ঠাম্মা একদমই মানে একটু মানে অন্যরকম ছিলেন। হওয়ার কারণটাও হচ্ছে আমার দাদু নানা রকম ভাবে ইন্সপায়ার করতেন ঠাকুমাকে, সবকিছু দেখবে, সবকিছু বুঝবে, কারো কোনো কথায় বিশ্বাস করবে না, এইসব ধারণাগুলো ওনার মধ্যে বরাবরই ছিল। তো ওই জিনিসটা ডিসকভার করতে গিয়ে উনি ওই ব্যাপারটা ওনার সাথে ঘটে যায় খুব আচমকা ভাবে। এবং যেই উনি মানে ওইরকম একটা সিচুয়েশনের মধ্যে যান, এবং বাড়ির যারা বড় ছিল, যারা ব্যাপারটা অলরেডি জানতো, তারা বুঝতে পেরে গেছিল যে কিছু একটা গন্ডগোল এবার হবে, কারণ এত বছর ধরে বছরের পর বছর এটা বন্ধ আছে, এরপরে এটা খুলেছে মানে একটা কিছু তো ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে তার আন্দাজে কেউ কোনোদিন মানে লাগাতে পারছিল না, তখন কিন্তু বুঝতে পেরেছিল। তো সেই দিনই মানে খুব অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনার পর থেকে আমার ঠাম্মা বারে বারে ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন, হয় কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, স্পেশালি উনি বলতেন আমার উরুতে খুব ব্যথা হচ্ছে। ঠিক আছে, কেন ব্যথা করতো আমি জানি না, উরু যে হয় আমাদের সেইখানে খুব ব্যথা করতো। হঠাৎ আচমকা কোনো কারণ নেই, কিন্তু মানে হঠাৎ হঠাৎ করে ভীষণ ব্যথা হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। দাদুকে বলতেন, ওষুধ মেডিকেশন দেওয়া হতো, তাও কোনো কিছুতেই কোনো লাভ হতো না, মানে যেরকম হওয়ার সেরকমই হচ্ছিল। তো তারপরে হঠাৎ করে ওই দিনই মানে যে ঘটনা যেদিন ঘটে সেটা তো মানে ঘটেছিল ওই প্রায় বিকেল বা সন্ধ্যের টাইমটাতে। ওই দিন রাত্রেবেলা যখন ঠাম্মা ঘুমায়, সেই দিনই উনি হঠাৎ করে স্বপ্নে দেখতে পান যে একটা ছোট বাচ্চা, মানে একদম ওই 10-12 বছরই ওরম একখানা বাচ্চা, যে মানে মানে হাতে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, বারবার মানে ঠাম্মাকে ডাকছে, এদিকে আয়। তো আমার ঠাম্মা তখন ভাবতে ঘুমের মধ্যে আছে না সত্যি সত্যি দেখছে, সেটা বুঝতে পারছে না। এবং যখনই স্বপ্নে বাচ্চাটি দেখা দিত বা কিছু হতো, তখনই মানে ওই দিন তো প্রথম দেখেছিল, তারপরেও অনেকবার স্বপ্নের মধ্যে বাচ্চাটিকে আমার ঠাম্মা দেখে। তো বারবার চলে যেত ওই রুমটার দিকে, এবং কোনো কোনো সময় যদি কেউ দেখতে পেত যে স্লিপ ওয়াকিং করে যাচ্ছে, তখন কেউ ধরে আটকাতো। আর যখন কেউ দেখতে পেত না, সবার নয়ন গোচরে চলে যেত, তখন দেখতো যে অনেক সময় রুমের সামনে গিয়ে আমার ঠাম্মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সবাই রীতিমতো খুব টেনসড হয়ে পড়ে। তো তারপরে এইরকম ভাবে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে। হ্যাঁ, নানা ধরনের মানে এরকম অতিলৌকিক নানা ধরনের ঘটনা ঘটতে থাকে, বাড়ির লোকও খুব টেনসড হয়ে পড়ে। এবার যারা মানে আন্দাজ করতে পেরেছিল তারা তো টেনসড ছিলই। তো এরকম হতে হতে তখন অলরেডি আমার ঠাম্মার মানে মোটামুটি 4th বেবি হয়ে গেছে। মানে বয়সটা খুবই অল্প, কিন্তু এই যেরকম হতো আগেকার দিনে অল্প বয়সী বাচ্চা একের পর এক বাচ্চা হচ্ছে। তো আমার 2 পিসি আর 2 জেঠু। আমার বাবা হচ্ছে মানে 8 নম্বর সন্তান, মানে তারপরে 7 হয়ে গেছিল। কেন 7 হয়েছিল সেটাও জানতে পারবে ঘটনা চক্রে। তো 4টে বেবি অলরেডি হয়ে গেছে, তারা খুবই ছোট, মানে ছোট ছোট, ওই 1 বছর 2 বছরের ডিফারেন্সে সব বাচ্চা হয়েছে। তো 5th বেবি দ্বারা উনি প্রেগনেন্ট হন সেই সময়। তো সেই পেটে বাচ্চা আসার পর নানা ধরনের সিমটমস, প্রেগনেন্সি নানা ধরনের সিমটমস সেগুলো তো দেখা দেয়। তার সাথে সাথে অন্য নানা ধরনের সিমটমস উনি মানে মানে পেটে ভয়ানক ব্যথা, হ্যাঁ, নাক দিয়ে রক্ত পড়া, হ্যাঁ, হঠাৎ করে চোখের সামনে ধাঁধা দেখা, এইসব জিনিসপত্র উনি দেখতেন, যেগুলো কিন্তু খুব একটা সচরাচর প্রেগনেন্সিতে আই থিঙ্ক এই সিমটমস গুলো হয় না, কিন্তু মানে সেই জিনিসগুলো ওনার সঙ্গে কিন্তু বারবার ঘটতো। এবং সেগুলোর জন্য উনি দাদুকে বলতেন, ওনার চিকিৎসাও করানো হয়েছে, এরকম না যে ওনাকে ফেলে রাখা হতো, কিন্তু কোনো ডাক্তার বলতো না এরকম তো কিছু হওয়ার কথা নয়, এগুলো তো হবে না, এগুলো তো হয় না, হয়তো উনি অত্যধিক টেনশন করছেন তাই এরকম হচ্ছে। তো খুব মানে একটা চিন্তার ব্যাপার, সবাই ভাবতে। তারপরে বাচ্চা হয়, এবং যখন বাচ্চা হয় বাচ্চাটি মানে মানে 5th নম্বর যে বেবি ছিল সে বিশাল সুন্দর। মানে বলছে, আমার ঠাম্মা বলতো যে এরকম তোর বাবা কাকা পিসিদের জ্যাঠাদের মধ্যে কেউ হয়, এত সুন্দর সে ছিল। মানে সে একদম রাজপুত্রের মতন দেখতে। বলছে ওই রকম বাচ্চা মানে একদম দেবদূতের মতো। বলছে কি করে এত সুন্দর বাচ্চা। এমনিতে আমার ঠাম্মা ভীষণই সুন্দরী, মানে উনি ওনার বয়সকালও প্রচন্ড সুন্দরী ছিলেন, কিন্তু তাও মানে এতগুলো যে জ্যাঠার পিসিদের মধ্যে বা আমার বাবার মধ্যে কেউ অতটা সুন্দর ছিল না, কিন্তু সে কিন্তু মারাত্মক সুন্দর ছিল, মারাত্মক, মানে জন্মের পর থেকে, মানে তার চোখ মুখ দেখার মতো। তো খুব প্রিয় বাচ্চা, ছেলে হয়েছে। তো সবাই তখনকার দিনে একটু ছেলে ছেলে হাইপ ব্যাপারটা ছিল, তো তারা ভীষণই খুশি যে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তো সবাই খুব মানে ভালোই কাটাচ্ছিল দিনকাল। তো এইরকম ভাবে চলতে থাকে। ছোটখাটো ঘটনা ঘটতেই থাকতো। এই হঠাৎ করে এই শব্দ শুনতে পাওয়া, নানা ধরনের হাতছানি, এইসব জিনিসগুলো তো দেখতোই।
তো তারপরে হঠাৎ করে একদিন আমার ঠাম্মা, মানে তখন তো টয়লেট বলতেই আমাদের এখনকার টয়লেটের মতন টয়লেট ছিল না, তখনকার টয়লেটের সিস্টেমটাই অন্যরকম ছিল। ওই ঘিরে দেওয়া সিস্টেম, একটা মহিলাদের স্পট করে দেওয়া ছিল, ছেলেদের স্পট করে দেওয়া ছিল। তো ওই রকম জায়গাতেই আমার ঠাম্মা টয়লেট করতে যেত, মানে ঠাম্মা না, সব মহিলারা, বাড়ির মহিলারা একদিকে যেত, পুরুষরা একদিকে যেত, সেপারেট করে দেওয়া ছিল। স্নান ঘরও ওই রকম ছিল, মানে খোলা বেসিক্যালি, মানে আমাদের মতো এরকম বাথরুম সিস্টেম ছিল না তখন। তো সেই একদিন ওই ঠিক সন্ধ্যে টাইমেই উনি বাথরুম করতে গেছেন। বাথরুম করতে গিয়ে ওনার ফিল হয় যে ওনার কাছাকাছি কেউ দাঁড়িয়ে আছে এবং কোনো একটা বাচ্চার তীব্র কান্নার আওয়াজ উনি শুনতে পান। মানে প্রচন্ড জোরে কোনো বাচ্চার মানে আঘাত পেলে বা পড়ে গেলে যেরকম কাঁদে, ঠিক সেই রকম একটা আওয়াজ উনি শুনতে পাচ্ছেন। তো উনি ভয় পেয়ে যান, কারণ ওই সময় ওই জায়গাতে কোনো বাচ্চারই থাকার কথা নয়। আর আমাদের বাড়িটা একদমই শেষ প্রান্তে, ওখানে মানে কোনো বাড়ির বাচ্চাও বাইরে ছিল না যে হঠাৎ করে কান্নাকাটি করবে বা কিছু, আর ওই অন্ধকারে তো কারো যাওয়ার কথাই নয়। তো উনি ভীষণ ভয় পেয়ে যান, কারণ গুঙ্গানির মতো কান্নাটা মানে খুবই কষ্ট পেয়ে কাঁদলে কোনো বাচ্চা যেরকম হয় ঠিক সেই রকম। তো উনি ভীষণ মানে ভয় পেয়ে যান যে এরকম ভাবে কে কাঁদছে। তো মানে উনি আউট অফ কিউরিওসিটি উনি যান, মানে কাছাকাছি মানে পৌঁছানো এটা। তো যেই যান উনি ফিল করতে পারেন, উনি কিছু দেখেননি, মানে কোনো কালো ছায়া বা কোনো অবয়ব উনি দেখেননি ওই টাইমটাতে, কিন্তু উনি ফিল করতে পারেন যে ওখানে কেউ আছে। আর কান্নার আওয়াজটা উনি শুনতে পাচ্ছিলেন বারবার। তো যতটা উনি কাছে গেলেন, একটা দমকা হাওয়া ওনার মুখে এসে, ঝাপটা যেরকম মারে, যেরকম কোনো হাওয়ার ঝাপটা যেরকম মুখে এসে আমাদের লাগে, ঠিক সেইরকম ভাবে একটা হাওয়ার ঝাপটা ওনার মুখে এসে লাগে, এবং হাওয়ার ঝাপটা লাগার সাথে সাথে উনি ফেন্ট হয়ে যান। তো এবার ওনার পড়ে যাওয়ার আওয়াজ বাকি মহিলারা যারা ছিলেন আশেপাশে কাজ করছিল যারা, তারা শুনতে পেয়েছিল। তো শুনতে পেয়ে গিয়ে দেখে যে আমার ঠাম্মা এরকম ভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তারপরে তো ডাক্তার বদ্যি দেখানো হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল কেউ বলে যে এটা আমরা জানি না কি হয়েছে, কিছুই ধরতে পারেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি তো প্রথমেই তোমাকে বললাম যে গুণিনের সঙ্গে আমার যে প্রপিতামহ, মানে আমার দাদু মানে একদম যে অ্যানসেস্টার যিনি ছিলেন 5th নম্বর, ওনার একটা ভালো যোগাযোগ ছিল, এবং তার সাথে আমাদের বংশ পরম্পরা অনুযায়ী একটা ভালো সম্পর্ক কিন্তু গড়ে আসছিল। মানে ওই অত পুরুষ থেকে এত পুরুষ অব্দি, এখনো অব্দি ওনাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। ওনারা এখন আর কেউ অকাল প্র্যাকটিস করেন না, কিন্তু আগে ছিল, ওনার একটা বংশ পরম্পরায় ছিল আর কি। তো ওই মানে গুণিনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, মানে গুণিনের ফ্যামিলির সাথে, নট গুণিন মানে তার ফ্যামিলির সাথে আমাদের ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল। তো সেই তাদের ফ্যামিলিতে হঠাৎ করে একটা কিছু প্রবলেম হয়, এবং আমার দাদুকে ডাকা হয়, মানে দাদুকে তলব করা হয় যে আমার দাদু তখনকার দিনে ছোটখাটো আয়ুর্বেদিক চিকিৎসা বলো বা ওই হোমিওপ্যাথিক চিকিৎসা এইসবগুলো টুকটাক শিখেছিলেন কারোর থেকে, মানে গুরু মারফত বিদ্যা টাইপের এরকম জিনিসগুলো শিখেছিলেন, মোটামুটি জানতেন টুকটাক চিকিৎসা করা এইসব ব্যাপারগুলো। তো উনি ওইসব জিনিসগুলো উনি মানে শেখেন। শেখার পর উনি টুকটাক চিকিৎসাও করতেন, আশেপাশের গ্রামেও করতেন, বাড়িতেও করতেন। তো ওনাকে ডেকে পাঠানো হয় যে কোনো একটা অজানা কিছু রোগ ওদের ফ্যামিলিতে হয়েছে। তো কি রোগ, ওরা মোটামুটি গ্রামের বা একটু শহরের দিকে যা যা ডাক্তার বা বদ্যি হাকিম যাই বলো তাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু তারা কেউই কোনো রোগ কিন্তু ধরতে পারছে না যেটা কি হয়েছে। আর শুধু রোগটা হয়নি, তাতে অনেকের কিন্তু প্রাণ গেছে, অনেকের না 50 জনের প্রাণ গেছে। গুণিন তো অনেক আগেই মারা গেছে, তারও মৃত্যুটা মানে খুব প্যাথেটিক ছিল, কিন্তু তার যে বংশধর এই যে সার্টেন একটা টাইমে 50 জন তাদের যে ফ্যামিলি মেম্বার, তাদের এতগুলো ফ্যামিলি মেম্বার্সের মধ্যে 50 জন কিন্তু 1 by 1 করে মারা গেছে। এই একই জিনিস, ঠিক ছোঁয়াচের মতন, কিন্তু ওদের ফ্যামিলির মধ্যে, ওটা কিন্তু আশেপাশে কোথাও ছড়ায়নি, ওদের ফ্যামিলিতেই একের পর এক করে মারা যাচ্ছে। মানে এমন একটা ডিজিজ বা এমন একটা রোগ যেটা বলা হচ্ছে যে ছোঁয়াচে বা কোনো দুরারোগ্য ব্যাধি, যেটা একজনের থেকে আরেকজনের হচ্ছে বা তারা প্রাণও হারাচ্ছেন, কিন্তু সেটা পরিবারের বাইরে ছড়াচ্ছে না। না, এটা ভীষণ পরিবারের বাইরে কিন্তু হ্যাঁ ভীষণই অদ্ভুত, মানে একদম খুবই মানে অবাক করে দেওয়া ব্যাপার। মানে শুধু তাদের ফ্যামিলির কিন্তু 1 by 1 করে মারা যাচ্ছে, এবং 50 জন, একজন দুজন না, 50 জন মারা গেছে ওইভাবে একই রোগে, এবং সেটা ঠিক কলেরার মতো, আবার কলেরাও না, এরকম টাইপের ব্যাপার। এবং হচ্ছে কিছুদিনের মধ্যেই মারা যাচ্ছে, মানে ডাক্তার যে তার একটা ফার্দার ট্রিটমেন্ট তাকে দেবে তার সুযোগও দিচ্ছে না, তার আগেই মারা যাচ্ছে। তো 50 জন এইভাবে মারা যায়, এবং আমার দাদু যায় তারপরে, এবং তাদের বাকি যারা লোকজন যারা ছিল
তারা বলে, তো আমার দাদু তাদেরকে বলে যে দেখো এরকম একটা ব্যাপার, তো তোমাদের এই জিনিসটা নিয়ে কিন্তু ছেলে খেলা করা উচিত না, তোমরা চেষ্টা করো ব্যাপারটা আরো মানে ট্রিভিয়াল হওয়ার আগে তোমরা চেষ্টা করো এটা মানে বাইরের কোনো মানে ভালো চিকিৎসক, সেটা মানে দেশের আরো বড় বড় জায়গা আছে সেখানে গিয়ে তোমরা চিকিৎসা করাতে পারো, চিকিৎসা করাটা খুবই দরকার, নাহলে তোমাদের তো কেউই থাকবে না, নির্বংশ হয়ে যাবে তোমরা। তখন ওরা বলে যে আমাদের তখন ওদের সত্যি আর্থিক সঙ্গতি অতটা ভালো ছিল না, একটা সময় ওদের আর্থিক সঙ্গতি ভালো ছিল, কিন্তু যত জেনারেশন ওয়াইজ গেছে ওদের সঙ্গতি খুব একটা কিন্তু ভালো ছিল না। তো ওরা বলে আমরা কি করে চিকিৎসা করাবো দাদা? তো তখন দাদু ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে আসে এবং বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি তোমাদের পরবর্তীকালে কোনো হেল্প লাগে আমাকে বলতে পারো, আমি আছি তোমাদের পাশে। তো এই বলে দাদু বাড়িতে ব্যাক করে, এবং বাড়িতে ব্যাক করে যথারীতি আমার ঠাম্মাকে সমস্ত ঘটনা জানায়, এবং ঘটনা শুনে আমার ঠাম্মা মানে রীতিমতো ভয় পেয়ে যাবে, তুমি ওরকম জায়গায় কেন গেছো, কি ছোঁয়াতে রক্ত বলছে, যদি তোমার হয়ে যেত। তখন দাদু বলছে আরে ওসব কিছু হবে না, উনি একটু ভীষণ সাহসী টাইপের লোক, উনি মানে তখনকার দিন উনি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন, মানে আমার বাবার যে বাবা উনি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন, হিন্দু কলেজ ছিল সম্ভবত নামটা ওনার টাইমে। তো এবার যথেষ্ট শিক্ষিত লোক, উনি নিজেও টিচার ছিলেন, ঠিক আছে। তো মানে উনি এইসব জিনিস একেবারেই মানতেন না, বলে ওইসব কিছু হয় না, ওদের ফ্যামিলি ছাড়া বাইরে এটা কোথাও ছড়ায়নি, তুমি এত চিন্তা করছো কেন, ওদের কিছু একটা হয়েছে, ওদের দেখবে যাও ফুড পয়জনিং হয়েছে, হয়তো ওরা বুঝতে পারছে না ব্যাপার। তো ঠাম্মা বলছে না না তোমার যাওয়াটা কিন্তু উচিত হয়নি। তারপরে ব্যাপারটা মিটে গেছে। তো এই ঘটনা ঘটছিল, ওদের মানে বাড়িতে রোগ হয়েছে, আমার দাদু মানে সবাইকে ঘটনাগুলো জানাচ্ছে। এরই মধ্যে আমাদের বাড়িতেও বিশাল বড় ছিল, মানে বিশাল সম্ভ্রান্ত পরিবার ছিল, জমিদার বাড়ি না হলে বেশ সম্ভ্রান্ত পরিবার ছিল গ্রামের মধ্যে। তো আমাদের অনেক চাকর বাকর কাজ করতো। খুব অবাক করা ভাবে না, 4 জন খুব বিশ্বস্ত লোক ছিল, 3 জন তার মধ্যে চাকর এবং একজন চাষি, চাষি বলবো না, মানে আমাদের এই জমি জমা সে খেয়াল রাখতো, চাষবাসের দিকটা সে দেখতো আর কি। তো অবাক ভাবেই 4 জন মারা যায়, একজন বাজ পড়ে, তার মধ্যে একজন সুইসাইড করে, একজন মানে বনে কাঠ কুড়াতে গিয়ে কোথাও হয়তো বেপাত্তা হয়ে যায়, তাকে পাওয়াই যায়নি, ধরে নেওয়া হয় যে সে মারা গেছে। আর আরেকজন খেতে যায়, মানে চাষের ক্ষেত যেগুলো হয় মাঠের যে ইয়ে, ওই ক্ষেতের মধ্যে কিন্তু সাপের কামড়ে সে মারে। কেউ কিন্তু একটা কোনো পার্টিকুলার এই রোগটা কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, কিন্তু মানে খুব অলৌকিক ভাবে তারা মারা যাবে। তার জন্য মানে মানে তারা কিন্তু বেশ ঠিকই ছিল, মানে হঠাৎ করে মানে অদ্ভুত ভাবে রিজন গুলো ঘটতে থাকে তাদের সাথে, হঠাৎ করে বাজ পড়লো মারা গেল, হঠাৎ করে একদিন সকালবেলা বনে চলে গেল আর ফিরে এলো না, কোনো কারণই নেই সুইসাইড করে নিল। যে সুইসাইড করেছিল সে মহিলা ছিল। আর যে চাষে গেছে সে এতবার চাষের খেতে গেছে, মানে নানা ধরনের প্রিকশনস নিয়ে গেছে, তারপরে সাপে কামড়ে দিল, সে মারা যায়, এরকম ব্যাপার। তো ওদিকে 50 এদিকে 4, আর লাগবে এবারে টোটাল নাম্বার 55 মৃত্যুর সংখ্যা। কেন? কারণ ওই যে হাড়ের যে বলয়টা, যেটা আমি তোমাকে স্টোরি স্টার্টিংয়েই বলেছিলাম, যে একটা হাড়ের বলয় তৈরি করা হয়েছিল বাক্সটাকে প্রোটেক্ট করার জন্য, এবং ওই আশেপাশে ওই যে যক্ষবিদ্যা দ্বারা যে মানে আটকে রাখা যে আত্মা যে ঘুরতো, সেই 55টা হাড় শরীর থেকে খুলে ওই বলয়টা তৈরি করা হয়েছে। তো সে মানে বদ্ধ ছিল, মানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে সে 55টা মানে যদি কোনোদিন এই অভিশাপটা মুক্ত হয়, ওই ঘর থেকে বাইরে যদি কোনোদিন যাবে, সে 55টা মানুষের শোল নিয়ে যাবে। তান্ত্রিক তো অজানা কারণে অনেক আগেই মারা গেছে, যে ঘটনাটা ঘটিয়েছিল, যেভাবে করেছিল ওই ক্রিয়াটা জানা যায়নি সে কিভাবে মারা গেছে। গুনিনও অনেক আগে মারা গেছে, যেহেতু গুনিনই বুদ্ধিতে তাকে দিয়েছিল, তাই সবার আগে কোপটা পড়ে গুনিনের ফ্যামিলির ওপরে, যে ওকে ওর ফ্যামিলিকে শেষ করবো, ওই বুদ্ধি দিয়েছিল ওকে। তারপরে তান্ত্রিককে তো আগেই নির্দেশ করে দিয়েছে, তার তো কোনো ফ্যামিলি ছিল না, সে তো মানে তন্ত্র সাধক ছিলেন, শ্মশানে থাকতেন, তার কোনো ফ্যামিলি ছিল না। আর ফ্যামিলি ছিল কার? ওই আমাদের প্রপিতামহ তার ফ্যামিলি ছিল, তার ফ্যামিলি এতদিন অব্দি তো অভিশাপটা মুক্ত হয়নি। অভিশাপ মুক্ত করলো কি? আমার ঠাম্মার সাথে অ্যাসোসিয়েটেড কি আমাদেরই ফ্যামিলির লোক, সে হচ্ছে আমার দাদু। এবার নিকেশ করবো কি করে? ওকে, এবারে 4 জন কাজের লোক কেন? ডাইরেক্টলি তোমার উপর অভিশাপটা বর্তাবে না, ধীরে ধীরে অভিশাপটা বর্তাবে, মানে যে চট করে তোমার ফ্যামিলির লোকের উপরে অ্যাটাক করে দেবো, এইটা কিন্তু করেনি। এই যে বাচ্চাটির আত্মা ছিল বা যক্ষ যাই বলো, সে কিন্তু চট করে ওই ওদের উপর অ্যাটাক করেন না, আমার ফ্যামিলির উপরে ডাইরেক্ট অ্যাটাকটা করে দেয়। তো আমার দাদু এই সেম রোগ, যেটা তোমাকে একটু আগেই বললাম, এই সেম রোগ, যে কলেরার মতো, আবার ঠিক কলেরাও নয়, ওই সেম জিনিস আমার দাদুর হয়েছে। এবার যখনই হয় আমার ঠাম্মা ভীষণ চিন্তায় ভেঙে পড়ে, কান্নাকাটি শুরু করে দেয় যে আর বোধহয় আর বাঁচার আশা নেই, কারণ উনি অলরেডি শুনেই নিয়েছিলেন যে ওই রোগে সবাই মারা যাচ্ছে।
কি করবে না করবো কোনো উপায় নেই। তো চারিদিকে ডাক্তার বদ্যি, কোনো কিছু বাদ দেওয়া হয় না, চারিদিকে দেখা হয়, কিন্তু মানে কেউ কোনো, অ্যাজ ইউজুয়াল যেটা আগেই তোমাকে বললাম যে ওই রোগের কোনো নিরাময় হচ্ছিল না, তখন ওদিকে ধরতেই পারছে না ওরা কি হোক। তো তারপরে ঠাম্মা তার বাপের বাড়িতে যোগাযোগ করে। আমার ঠাম্মার যে দাদা, উনি এই হালকা তন্ত্র সাধনা বলো বা এই টুকটাক এই অকাল্ট জিনিস, এইসব জিনিস নিয়ে উনি একটু চর্চা করতেন আর কি। বড় দাদা, আমার ঠাম্মার যে বড় দাদা, উনি এইসব জিনিস নিয়ে টুকটাক আলোচনা করবেন। তো ওনারই এক বন্ধু স্থানীয় ছিল, মানে তান্ত্রিক, সেও তান্ত্রিকই ছিল, কিন্তু খুব শীঘ্র পুরুষ, মানে সে আরো উঁচু স্তরের তান্ত্রিক, মানে সেই সব ব্যাপারগুলো খুব জানতো। তো তাকে ঘটনাটা টোটালি জানানো হয়, মানে কোনো একটা মারফত দিয়ে জানানো হয়। তো তিনি শুনেই বলে দেন যে অমুক অমুক ব্যাপার হয়েছে, ওরকম ছোট বাচ্চাটিকে হত্যা করে তার মানে হাড়ের বলয় দিয়ে করা হয়েছে। তো যতক্ষণ না অবধি, এবং সিগনিফিকেন্সটাও বলে দেন যে এইভাবে হয়েছে ব্যাপারটা, যতক্ষণ না ও 55টা সোল নিচ্ছে ও কিন্তু যাবে না। তো অলরেডি হয়ে গেছে, লাস্ট সোলটা হচ্ছে না দাদু। ও যদি যতক্ষণ না ওকে পাচ্ছে ততক্ষণ ও নিজে, এবং ওই যে মানে যে প্রেত ছিল ওখানে, আমি প্রেত বলবো না, একটা ছোট বাচ্চার সোল, হ্যাঁ ওকে কি করেই বা প্রেত বলবো। তো ও ভীষণ কষ্টে ছিল, খুব মানে দুঃখে ছিল, ও যন্ত্রণায় ছিল, মুক্তি চাইছিল। যে কোনো সোলেরই তো একটা উদ্দেশ্য থাকে যে সে কি করে মুক্ত হবে, ও কিন্তু মুক্তি পাচ্ছিল না। তো ওর মুক্ত হওয়াটাই ওর একমাত্র লক্ষ্য ছিল, এবং ও যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ ছিল, যতক্ষণ না 55টা সোল নিচ্ছে, একটা নাম্বারের সঙ্গে যোগ ছিল, যতক্ষণ না নিচ্ছে ও তো মুক্ত হতে পারতো না। ওকে তো যে করে হোক নিতেই হতো। টার্গেট কে ছিল? আমার দাদু। এবং আমার ঠাম্মা তখন প্রচন্ড পরিমাণে মানে মানে টেনসড হয়ে পড়েন যে আমার দাদু যদি, দাদু মানে একদমই মানে খুবই স্বাভাবিক ব্যাপার, উনি পরিবারের মাথা ছিল, উনি যদি চলে যান, মানে আমাদের ফ্যামিলিটা মানে টোটালটাই অন্ধকার হয়ে যেত, কারণ উনি সবকিছুটা মেনটেন করতেন। তো ওনাকে বাঁচাতে গেলে তাকে কিছু উপায় করতেই হবে। তো তান্ত্রিক তখন বলে যে দেখো, মানে প্রাণ তো নেবেই, আত্মা তো নেবেই, তোমাকে কারো একটা বলি তো নিতেই হবে। এবার আমার ঠাম্মা নিজে বললেন যে ঠিক আছে তাহলে আমার নিয়ে নেবো। না, তুমি হবে না, তুমি তো বাড়ির বউ, তুমি তো এদের বাড়িতে জন্মগ্রহণ করোনি, তুমি তো বিয়ে হয়ে এসছো, তুমি তোমার সোলও নেবে না, এই ফ্যামিলির সোলইও নেবে। হয় তোমার হাজবেন্ড, নয়তো তোমার নিজের প্রিয়জন, মানে যে 5খানা বাচ্চা তার মধ্যে যে কেউ আছে। তো এই দুটো তোমার কাছে অপশন, তুমি এবারে কি করবে ভেবে নাও। ও কিন্তু নেবেই, তুমি ওকে কোনোভাবে আটকাতে পারবে না। আমার সে ক্ষমতা নেই যে ও আত্মাকে আমি আটকাতে পারবো, কারণ সে খুবই পাওয়ারফুল। সে কোনো ছোটখাটো যে মানে কোনো আত্মা না, সে তাকে মন্ত্র বলে সিদ্ধ করে একটা মানে এম ঠিক করে দেওয়া হয়েছে। সে এম যতক্ষণ না তার পূরণ হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু সে কোনো মতেই ওখান থেকে নড়বে না। তুমি কিছুভাবেই তাকে মুক্তি না দিলে সে মানে এই জিনিস চালাতেই থাকবে, মৃত্যুলীলা যাকে বলে। তো তখন আমার ঠাম্মা বলে যে তাহলে কি করবে, কি করা যাবে এই ব্যাপারটা নিয়ে। তখন বলছে তুমি তাহলে দেখো কি করবে। তখন মানে মা স্ত্রী দুটোই কোন দিকে কি করবে বুঝতে না পেরে ওরা একটা ডিসাইড করে যে কারো না কারো সোলকে যখন দিতেই হবে, ওরা ডিসাইড করে ওই ছোট্ট যে বাচ্চা, যে 5 months এজ ছিল, মানে আমার ঠাম্মার 5ম শিশু, যে তাকেই বলিদান দেওয়া হবে। মানে বুকে পাথর রেখে এক প্রকার এই নির্ণয়টা নিতে হয়েছিল, মানে এছাড়া কোনো অপশন ছিল না। আমার দাদু চলে গেলে আমাদের পরিবার অন্ধকার, আর এদিকে মায়ের কোল খালি হয়ে যায়, মানে দুদিকেই মানে শাঁখের করাতের মতন অবস্থা তখন, মানে এদিকেও কাটবে ওদিকেও কাটবে। তান্ত্রিক বললো যে দেখো কিছু তো করার নেই মা, আমি বুঝতেই পারছি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে নিজের পরিবারকে বাঁচাতে গেলে কিন্তু এই জিনিসটা করতে হবে, কারণ যতক্ষণ না সোল নিচ্ছে ও কিন্তু মুক্ত হবে না। তো দাদুকে বাঁচাতে গেলে ওরা একটা ডিসাইড করে যে ওই ঘরটির মধ্যেই ওরা একটা ক্রিয়া করবে, একটা যজ্ঞ টাইপের করবে, নানা ধরনের জিনিসপত্র লাগবে তাতে। আর যাকে বলি দেওয়া হবে, যাকে মানে ওই ছোট বাচ্চাটি যার মানে প্রাণ নেওয়া হবে আর কি, তার রক্ত লাগবে, এবং আমার দাদুকেও লাগবে সেখানে, মানে এর দোষ কাটিয়ে তার মধ্যে সেটাকে পুট করা হবে এবং তাকে আহুতি দেওয়া হবে যাতে যক্ষের মুক্তি হয়, নাহলে কোনো উপায় ছিল না। এবং বলেছিল যে যখন এই ক্রিয়াটা করব আশেপাশে যেন কোনো মতেই কেউ যেন না দেখে, এটা একদম সিক্রেট রাখবে, নাহলে কিন্তু এর আফটার এফেক্টও তোমাদের পরিবারে পড়তে পারে, সেটাও বলে দিয়েছিল এই শান্তি। এবার বাড়িতে সব ছোট ছোট বাচ্চা, আমার পিসিরাও ছোট, আমার যে 2 জেঠু ছিল তারাও ছোট, আরো তার বাচ্চা ভর্তি, বাড়িতে আরো আত্মীয় স্বজন সবাই একসাথে বসবাস করে।
ঠাম্মা আগে থেকে সবাইকে না বলে দিয়েছিল যে এই পাশে কাউকে আসতে দিও না, কিছু না। তো ওই ছোট রুমটার মধ্যে দরজা জানলা বন্ধ করে ওরা ক্রিয়া করে, এবং কোনোভাবেই দরজার একটা ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। তো আমার ছোট পিসি খুবই ডান পিটে টাইপের ছিল, আমার ছোট পিসিও নেই এখন দুর্ভাগ্যবশত, কিন্তু ওই মানে সেই সময় ভীষণ ডান পিটে, ছোট ছোট ছিল, যে ছোট বাচ্চারা যেমনি হয় ভীষণ ডান পিটে টাইপের ছিল। ওনার খুব কিউরিয়াসিটি, কি হচ্ছে দেখবো, মা কেন না বললো, কি হচ্ছে ওখানে, ভাইকে কেন নিয়ে গেল, এইসব চিন্তা ভাবনা, যে আমি দেখবো কি হচ্ছে। তো কোথায় মানে কারো চোখ থেকে আড়ালে গিয়ে উনি চলে যান এবং পুরো ক্রিয়াটাই দেখে ফেলে, এবং দেখে মানে বীভৎস ব্যাপার, ওখানে বীভৎস ঘটনা ঘটছে, মানে যেটা হয়তো আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। মানে তাকে মারা, তার মানে রক্ত ওইখানে ওই হোমের মানে যজ্ঞে দেওয়া, এইসব ব্যাপারগুলো সেখানে ঘটছিল। আমার দাদু অসুস্থ, এইসব জিনিসগুলো দেখছিল ওই জানলার ফাঁক দিয়ে, তো দেখে ফেলে। তো সবকিছু হয়, আমার দাদু দোষ মুক্ত হয়, বংশ দোষ মুক্ত হয়, মানে ওই দোষ পার্টিকুলার যক্ষের দোষ থেকে মুক্ত হয়, এবং ওই যে বলে যে ওই জিনিসটাকে তোমাকে বিনষ্ট করে ফেলতে হবে, ওই যে বাক্স যেটা খুব ভ্যালুয়েবল ওটাকে তোমাকে ধ্বংস করে ফেলতে হবে, ওটা রাখলে আর চলবে না, আর ওর হাড়গুলোকে পুড়িয়ে ফেলতে হবে, নাহলে ও হয়তো সেইভাবে মুক্তি পাবে না, ও পরবর্তীকালে আবার ব্যাক করতে পারে কোনো না কোনো রূপে। হ্যাঁ, তোমার পরিবারকে কোনো ক্ষতি করতেই পারে, তো ওই জিনিসগুলোকে তোমাকে নষ্ট করতে হবে, যত মূল্যবান হোক আর যাই হোক ওটাকে তোমাকে মানে শেষ করে ফেলতে হবে। তো ওটাকে শেষ করে ধ্বংস করে ফেলা হয়, নানা ধরনের ক্রিয়া বলে, নানা ধরনের জিনিস দিয়ে ওগুলোকে শেষ করে ফেলা হয়। কিন্তু এই পিসি দেখে ফেলেছিল। তো তান্ত্রিক কোনোভাবে মানে মানে দৈব বলে বা কিছু করে, ওনাদের কাছে তো অনেক ধরনের পাওয়ার্স হয় যেগুলো হয়তো আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না। তো ওনাদের কাছে অনেক ধরনের পাওয়ার থাকে তখনকার দিনের। তো তান্ত্রিক মানে তো বিরাট বিরাট একটা ব্যাপার, মানে উনি তন্ত্র সিদ্ধ পুরুষ, উনি যা বলতেন তাই হয়ে যেত, এরকম ব্যাপার। তো উনি বুঝতে পারেন ব্যাপারটা যে কেউ একটা দেখে ফেলেছে। তখন আমাদের ঠাম্মাকে বারবার করে কোয়েশ্চেন করে যখন সবকিছু হয়ে যায়, যে মা তোমাকে তো আমি বারণ করেছিলাম যে এই রুমে তুমি কাউকে আসতে দিও না, তুমি কেন আসতে দিও? তখন ঠাম্মা তো জানেই না যে কেউ এসেছে বলে, বলছে না বাবা আমি তো কাউকে অ্যালাউ করিনি। তখন বলছে না, কেউ এসেছিল, তুমি ভালো করে বাড়িতে খোঁজ নিয়ে দাও। তো ঠাম্মা এবার সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করে, রাগারাগি করে চেল্লামিল্লি করে, তোরা কে গেছিলি, তোদেরকে তো বারবার করে বারণ করেছিলাম যে কেউ যাবি না, আমরা ওখানে একটা কাজ করছিলাম গুরুত্বপূর্ণ। তো সবাই এক মাথা থেকে বলে না না না। তো আমার ছোট পিসি সেই কত কিছু দেখে ভয় পালিয়ে যায় ওখান থেকে। তো তারপরে সবকিছু হয়, এবং তান্ত্রিক বলে কোনো মেয়ে দেখেছে, সেটাও উনি মানে ওই মানে দৈব বলে বুঝতে পেরে যান কেউ দেখেছে, কোনো মেয়েই দেখেছে, বলছে কোনো মেয়ে দেখেছে। তো তোমাদের যে নেক্সট যতগুলো জেনারেশন আসবে ম্যাক্সিমাম সংখ্যা কিন্তু তোমাদের মেয়েই হবে। এটা আফটার এফেক্টিভ বলবো, আমি বলবো না যেটা কোনো অভিশাপ, এটা অবভিয়াসলি এখনকার যুগে দাঁড়িয়ে রেখে অভিশাপ বলা চলে না। মানে মেয়ে সন্তান মানে খুবই মানে অবভিয়াসলি একটা তার ইম্পর্টেন্স আছে, এরকম ভাবে বলাই যায় না যে সেটা কোনো অভিশাপ বা কিছু। কিন্তু উনি বলেন যে তোমাদের কিন্তু নেক্সট জেনারেশন থেকে মেয়ের সংখ্যাটা বেশি হবে। তো হলো তাই, মানে ইনফ্যাক্ট আমি একলা, মানে আমার বাবার তরফ থেকে আমি একলা, আমার কোনো ভাই বোন নেই, কিন্তু আমার যত কাজিনরা মিলিয়ে টোটাল আমরা 9 জন ভাই বোন, তার মধ্যে 7 জনই মেয়ে, 7 জনই মেয়ে, 5টি দাদা, এবং দাদার যে বাচ্চারা তারাও মেয়ে, এবং দিদির যে বাচ্চারা হচ্ছে তারাও মেয়ে, মানে হয়েই যাচ্ছে, মেয়ের পর মেয়ে, মেয়ের পর মেয়ে, মেয়ের পর মেয়ে হয়েই যাচ্ছে। ঠিক আছে, তো এইরকম হয়। তো পরে পিসি রাত্রেবেলায় এসে মা মানে তার মাকে মানে আমার ঠাম্মাকে চুপি চুপি বলে, মা জানো তো আমি লুকিয়ে গিয়ে না এরকম দেখে নিয়েছিলাম। তখন ঠাম্মা খুব রাগারাগি করে, চেল্লামিলি করে, তুই কেন দেখেছিলি, হ্যাঁ তোকে তো বলেছিলাম পাকামি করতে না। বলছে মা আমারও খুব দেখতে ইচ্ছা করছিল তাই আমি দেখে ফেলেছি। তো কিছু তো করা যাবে না, দেখে ফেলেছে। তো ওই জিনিসটা আমাদের উপরে আফটার এফেক্ট বলতে পারো বা কিছু সেটা থেকে যায়, স্টিল না এখনো অব্দি সেটা কন্টিনিউ হচ্ছে, মানে এই মেয়ে যেহেতু মেয়ে দেখেছিল তো মেয়েই হবে, মানে এরকম একটা মানে ইয়ে হয়ে যায়, মানে আফটার এফেক্টের একটা ইয়ে পড়ে যায়। তবে হ্যাঁ ওই যে অতৃপ্ত যে যক্ষ বিদ্যা দ্বারা যাকে আটকে রাখা হয়েছিল সে তো মুক্তি পেয়ে যায়। যেহেতু ধন সম্পত্তির জন্য ওকে মানে একটা প্রতিজ্ঞাবদ্ধ করে রাখা হয়েছিল, তো আমাদের ফ্যামিলিতে সেইভাবে অর্থনৈতিক ক্রাইসিস বলে কোনোদিনই কিছু কিন্তু হয়নি। আমরা খুব ভালোভাবেই লাইফস্টাইল লিড করি, সবাই খুব ভালো ওয়েল এস্টাবলিশড, আমাদের জেঠুরা দাদারা, ইনফ্যাক্ট আমিও চাকরি করি, তো সবাই খুব ভালো মানে ভাবেই মানে জীবনযাপন করছে, মানে কারো কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ ওই জিনিসটা আফটার এফেক্টটা থেকে যায়। ওই রুমটা এখনো আছে, যদি তুমি চাও অবভিয়াসলি, যদি তুমি মানে আমাকে বলো কোনোদিন, তো আমি সেই রুমটার ছবি, মানে রুমটা ভগ্নদশাতেই আছে,
কিন্তু আমি রুমটার ছবি তুলে তোমাকে পাঠাতে পারি। সেই রুমটাতে এখন পুরোনো আসবাবপত্র, বই ঠই এসবই রাখা আছে, ওগুলোতে তো পুরোনো কোনো জিনিসই নেই। তার মধ্যে আমাদের যত প্রেশিয়াস জিনিসপত্র ছিল, যাই ছিল, সেইগুলো তোমার এই দুবার ডাকাতি হয়েছে। আমার বাবা কিন্তু খুবই ছোট ছিল, বাবাই বলেছে আমাকে দুবার ডাকাতি হয়েছে। ডাকাতিতে অনেক জিনিস চলে গেছে, অনেক, মানে আমাদের বহু মূল্যবান জিনিস। মূল্যবান মানে আমি শুধু পয়সার দিক থেকে মূল্যবান বলছি না, অ্যান্টিক কিছু জিনিস আমাদের বাড়িতে, প্রচন্ড অ্যান্টিক প্রচুর জিনিস, মানে ব্রিটিশ আমলের থেকে শুরু করে প্রচুর অ্যান্টিক জিনিস এখন আমাদের বাড়িতে আছে, মানে আমার দেশের বাড়িতে, আমার নিজের বাড়িতে না, সেগুলো আছে, ছিল। এখন খুব সংখ্যায় কমে গেছে, কারণ অনেক, মানে দুবার ডাকাতি হওয়াতে অনেক জিনিস আমাদের চলে গেছে আর কি। তো এরপর শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, তো যেটা বলতে চাইছি যে এরপর মানে তুমি যে ঘটনাটা বললে, মানে যে আফটার এফেক্ট বা এটা অভিশাপ হোয়াট এভার, মানে যাই হয়ে থাকুক না কেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এটা কোনো অভিশাপ নয় বা কোনো কিছু, একদমই নয়। হ্যাঁ একদমই নয়, বাট একটা সময় তো ছিল, কারণ তুমি যে ঘটনাটা বলছো সেটা 100 থেকে 150 বছর আগেকার একটা ঘটনা। ইনফ্যাক্ট সেই সময় দাঁড়িয়ে তো সেটা, মানে যদি এরকম কোন রকম কার্স থাকে, তো সেটাকে সমাজের লোক বা মানে তখনকার যুগের মানুষরা এটাকে অভিশাপ হিসেবেই দেখতো। সেটা আজকে মানুষের শিক্ষার প্রসার ঘটায় মানুষ বুঝতে শিখেছে যে না, এটা কোনো অভিশাপ নয়। কিন্তু আমার কাছে যে কথাটা, যে সেই যে এন্টিটিটা, ঠিক আছে, যার কথা তুমি বললে, যে যক্ষের কথা তুমি বললে, যে সেই গুপ্তধন বা যে তোমার পারিবারিক যে সম্পত্তি বা আমি কি বলবো, যে প্রপার্টি, সেটা যে প্রোটেক্ট করতো, ঠিক আছে, তারপর সে মুক্তি পেল কি করে? সেই কি বললে? সে মুক্তি পেল কি করে, মানে যে এন্টিটি তোমাদেরকে মুক্তি পেল, সে তখনই মুক্তি পেল যখন সে 55টা সোল পেয়ে গেল। তার তো প্রতিজ্ঞাবদ্ধই ছিল। হ্যাঁ, তার 55টা তার শরীরের থেকে খুবলে নিয়ে নেওয়া হয়েছে। এবং তান্ত্রিক এটাও বলেছিল, মানে উনি দেখতে পেয়েছিলেন যে বাচ্চাটা কিন্তু মানে ব্রুটালি হাফ মার্ডার করেছিল, কিন্তু সেই অবস্থাতে ওর শরীর থেকে হাড় খুলে নেওয়া হয়েছে, মানে হাউ ব্রুটাল ইট ওয়াজ, ঠিক আছে। মানে সে কিন্তু পুরোভাবে মারা যায়নি, কিন্তু ওই আধমরা অবস্থাতেই হাড়গুলো খুলে খুলে নেওয়া হচ্ছিল, এবং এই 55টা হাড় দিয়েই তার ওই বলয়টা তৈরি করা হয়েছিল, মানে ছোট বাচ্চার ওই হাড়টা দিয়ে। তো সে প্রতিজ্ঞাবদ্ধই ছিল। আমার এত বেশি স্ট্রেঞ্জ লাগছে এটা শুনে, যে মানুষ আগে শুধুমাত্র তান্ত্রিক, গুণিন এদের কথা শুনে কি লেভেলে, মানে কি ধরনের ক্রাইম করে ফেলতো নিজের অজান্তেই, সে নিজে বুঝতেও পারতো না। মানে আমি যদি তোমার প্রপিতামহের কথাতেই যাই, বা তোমার যে পূর্বপুরুষরা রয়েছে তাদের কথাই যাই, তারা কিন্তু এটা একটা কোল্ড ব্লাডেড ক্রাইম করেছেন। হ্যাঁ, শুধুমাত্র নিজের ধন সম্পত্তিকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা একটা জলজান্ত প্রাণ কেড়ে নিয়েছেন। অবভিয়াসলি দেখো, এরকম যদি কেউ করে থাকে তাহলে তো রিটার্ন পাওয়া অবশ্যই উচিত, ঠিক আছে, ডেফিনেটলি। হ্যাঁ, তো মানে এত পিওর একটা সোল যাকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, যার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তার হয়তো অনেক কিছু ডিজায়ার ছিল তার লাইফ নিয়ে, তার হয়তো অনেক কিছু এক্সপেকটেশন ছিল, বাট তার জীবনটাকে কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র এরকম একটা কাজের জন্য। তো একদম ওই একটা কথা আছে, হয়তো তুমি শুনেছো, বাংলা প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ থেকে মানুষ পাপ করে, পাপ থেকেই মৃত্যু হয়। এবং আমাদের ফ্যামিলিতে হয় আমার দাদু মরতো, নয় ওই বাচ্চাটি মারা যেত। তো ও তো কাজ করেছেই, ও তো নিয়েছেই, ওর যতটুকু দরকার ছিল ও কিন্তু নিয়ে নিয়েছে। আর গুণিনের উপর দিয়ে এবারে মানে হয়তো অনেকে কোশ্চেন করতে পারে যে গুণিনের বাড়ি থেকে এতগুলো লোক কেন গেল? বুদ্ধিটা তো ওই ছিল, ওই তো বুদ্ধিটা দিয়েছিল যে তুমি এইভাবে এই করো, তান্ত্রিকের সাহায্য নাও, তাহলে তোমার এটা সিকিউর থাকবে, তোমার ওই সম্পত্তি যেটা তুমি পেয়েছো ওটা সিকিউর থাকবে। বুদ্ধিদাতা তো ওই লোকই, সুতরাং ওর উপর দিয়েই পুরো ব্যাপারটা গেছে, মানে ম্যাক্সিমাম ব্যাপারটা। সত্যি কথা বলতে আজকে বহুদিন পর বলবো না, আজকে হয়তো প্রথমবার এরকম কোন স্পেসিফিক একটা এন্টিটি, যাকে আমরা ছোটবেলা থেকে যার ঘটনা শুনেছি, এরকমও শুনেছি যে জলের তলায় যে গুপ্তধন রক্ষিত থাকে তাকে পাহারা দেয় যক্ষ, আমি এটা শুনেছি।
তো সেরকম হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, এটাও entity- ঠিক। হ্যাঁ সেরকম একটা এন্টিটির ঘটনা আজকে শুনতে পারবো আমি এক্সপেক্ট করিনি। মানে আমি প্রথম থেকেই ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের এপিসোডটা নিয়ে। তো সেরকম একটা এন্টিটির ঘটনা শুনলাম, ভীষণ ভালো লাগলো ঘটনাটা। ঠিক আছে, তুমি তোমার পরিবারের একটা এমন ঘটনা বললে যেই ঘটনাটা আজ থেকে প্রায় 150 বছরেরও আগের ঘটনা। হ্যাঁ, ঠিক আছে, মানে একদম, আমি একদম। আমি হ্যাঁ আমি একটু ইমাজিনেশনে চলে গেছিলাম যখন তুমি ঘটনাটা বলছিলে, যখন তুমি সেই ঘরটার আশপাশ দিয়ে যাওয়ার কথা বলছিলে, তোমার ঠাকুমার কথা বলছিলে, আমি একটু তখনকার সিনারিওর উপর ইমাজিনেশনে চলে গেছিলাম যে জিনিসগুলো কিরকম হতে পারতো। কারণ আমি যে ধরনের ঘটনাগুলো রেগুলার বেসিসে শুনছি সেগুলো কারেন্ট সিচুয়েশনের ঘটনা, সেগুলো আজকালকার ঘটনা বা বছর 3-4 আগের ঘটনা। বাট তুমি এমন একটা সময়ের কথা বলছো যেই সময়টা আমাদের দেশে প্রচুর ইতিহাস বহন করছে। তো একদম। হ্যাঁ, তখন হিসাব মতন আমরা স্বাধীনও হইনি, তখন আমরা পরাধীনতার অন্ধকারেই না, রয়েছি। না, না। হ্যাঁ, তো হ্যাঁ, সেই হ্যাঁ। সময়কার একটা ঘটনা। তো ভীষণ ভালো লাগলো এরকম একটা ঘটনা তোমার কাছ থেকে শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। তো তোমার Thank you গল্প so much. বলাতে প্রথমবারের জন্য এরকম একটা ঘটনা শেয়ার করে তোমার কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লাগলো। আমি তো মানে নিয়মিত শুনি, মানে গল্পওয়ালা যতগুলো লাইভ পডকাস্ট বলো অথবা এমনি যে কল রেকর্ডিংস গুলো যেগুলো হয়, আমার তো ভীষণ থ্রিলিং লাগে। ঋতিকাদির যে ওই মানে কল রেকর্ডিংস গুলো যেগুলো ছিল, মানে ওই জিন পজেশন, তারপরে ওইগুলো মানে আমার ভীষণই খুব ভালো লাগতো ওই সময় থেকে শুনতে। তো আমি অনেকদিন ধরেই মানে মাথার মধ্যে ছিল যে আমি ঘটনাটা শেয়ার করব, একবার না একবার তোমাকে শেয়ার করব এই ঘটনাটা। তো ফাইনালি শেয়ার করতে পারলাম। জানি না দর্শক বন্ধুদের কেমন লাগবে। ব্যাপারটা একটু ঠিক একটু গল্পের মতন, শুনলে হয়তো মনে হবে যে এটাও কি সম্ভব, এরকম টাইপের একটু ঘটনা। কিন্তু ঘটনাটা একেবারেই সম্ভব। হয়তো আমার ঠাম্মার বেঁচে নেই, ঠাম্মা থাকলে হয়তো পুরো ঘটনাটা হয়তো আমি আরো খুব এনথুজিয়াস্টিক্যালি তোমাকে বলতে পারতাম, আরো হয়তো 2-4টে পয়েন্ট আরো বেশি করে অ্যাড করে বলতে পারতাম। যতটুকু আমার ছোট মাথায় তখন ধরেছিল সেগুলো মাথার মধ্যে রেখে দিয়েছি। তখন আমি একদমই ছোট, আমি ওই 5-6-এ পড়ি, তখনই আমাকে বলেছিল ঘটনাটা। কিন্তু আমার এত ইন্টারেস্টিং লেগেছিল না, আমি আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছি ঘটনাটা। সেই ডায়েরির লেখা থেকেই আমি মনে হলো যে ঘটনাটা শোনানো উচিত, কারণ এটা একটু আনইউজুয়াল। অনেক ধরনের ঘটনাই শুনি, ভালো লাগে। হ্যাঁ, তো সত্যি আনইউজুয়াল একটা ইনসিডেন্ট, আনইউজুয়াল একটা ঘটনা আজকে আমরা শুনলাম, আর ভীষণ ভালো লাগলো ঘটনাটা শুনে। এরকম ঘটনা সচরাচর আমরা শুনে উঠতে পারি না কখনো। তো গল্পওয়ালাকে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব তুমি আগামী জীবন তোমার অনেক বেশি ভালো হোক, অনেক সুস্থ থাকো, ভালো থাকো, আর গল্পওয়ালার সাথে জুড়ে থাকো। এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Spotify Originals Horror Podcast। তো এটাই ছিল আজকের ঘোষলি কল রেকর্ডিং। কেমন লাগলো যক্ষের গুপ্তধন পাহারা দেওয়ার ঘটনা? কমেন্ট করে জানাতে ভুলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার বাটনে প্রেস করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্পটিফাই পডকাস্টটিকে ফলো করতে ভুলো না। কারণ গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।